Assalamu alaikum, dear children. I hope you are well by the grace of Almighty Allah. I came back to you with a new lesson today, and the lesson is tag question part 2 on imperative sentence. আমরা তোমাদের গত ক্লাসে যেটা নিয়েছিলাম ট্যাগ কোশ্চেনের জেনারেল রুলসের উপরে, আজকে আমরা শুরু করব হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্সের উপরে ট্যাগ কোশ্চেন, সেটা কিভাবে করা যায়। আশা করি তোমরা আমার সাথে থাকবে। তো আমরা আজকে ইম্পারেটিভ সেন্টেন্স, এই যে দেখো লেখা রয়েছে ট্যাগ কোশ্চেন পার্ট 2 অন ইম্পারেটিভ সেন্টেন্স। আমরা এই জায়গায় যাওয়ার আগে আমাদের গত ক্লাসে অনিবার্য কারণবশত আমরা শেষের একেবারে অল্প একটু কাজ বাকি ছিল, সেটুকু আমরা আজকে সেখান থেকেই শুরু করছি। তো গত ক্লাসে আমি তোমাদের বলেছিলাম যে প্রিন্সিপাল ভার্ব অফ স্টেটমেন্ট, অর্থাৎ যে স্টেটমেন্টটা দেওয়া থাকবে সেই স্টেটমেন্টের প্রিন্সিপাল ভার্ব যদি সেখানে অক্সিলারি ভার্ব না থাকে, তাহলে সেই প্রিন্সিপাল ভার্ব স্টেটমেন্টেরটা দেখে কিভাবে অক্সিলারি ভার্ব ব্যবহার করা যাবে। তো আমরা এই চারটা সূত্রের মধ্যেই টোটাল অক্সিলারি ভার্ব কী হবে ট্যাগ কোশ্চেনের বেলায় সেটা আমরা পেয়ে যাব। তো আমরা সেটা একটু দেখে নিই। আমরা প্রথমে বলেছিলাম যে নাম্বার 1 V1 যদি থাকে, অর্থাৎ ভার্বের বেস ফর্ম যার সাথে কোনো এস ই কোনো কিছুই থাকবে না, প্রেজেন্ট ফর্ম বা বেস ফর্ম বলে, সেটা থাকলে আমরা অক্সিলারি ভার্ব হিসেবে ডু অথবা ডোন্ট ব্যবহার করব। তো আমরা এখানে ডোন্ট লিখে দিই, ডু অথবা ডোন্ট, ডাজ অথবা ডাজন্ট, ডিড অথবা ডিডন্ট। আর এখানে যেটা হবে এর সাথে এটা অথবা অক্সিলিয়ারি ভার্বের সাথে নটের কন্ট্রাক্টেড ফর্ম। এই হচ্ছে মূলত আমাদের অক্সিলিয়ারি ভার্ব হিসেবে চলে আসবে। তো আমরা সেখানে বলেছিলাম স্টেটমেন্টটা যদি অ্যাফার্মেটিভ হয় তাহলে এখানে নেগেটিভ হবে, অর্থাৎ ডোন্ট, ডাজন্ট, ডিডন্ট অথবা অক্সিলিয়ারি ভার্বের সাথে নট, যেমন ওয়াজন্ট, অ্যামন্ট, ইজন্ট, আর্নট, এরকম হ্যাভেন্ট, কুডন্ট, কান্ট, মেন্ট, এরকম হয়ে যাবে। তো আমরা একটু উদাহরণ দেখে নিই, এটা তাহলে আরও ক্লিয়ার হয়ে যাবে। যদি V1 থাকে, যেমন ধরে নাও উই প্লে, এই উই প্লে এটা হচ্ছে স্টেটমেন্ট যেটা আমার দেওয়া থাকবে প্রশ্নে, আর আমাদের করতে হবে এইটা, অর্থাৎ এই অক্সিলারি ভার্ব এখানে ট্যাগ কোশ্চেনের বেলায় কি আসবে, একটা অক্সিলারি ভার্ব আর সাবজেক্টের প্রোনাউন হয়ে যাবে। তো আমরা দেখি এখানে যেহেতু V1 রয়েছে, তার মানে আমাদের এখানে কি আসবে, ডু অথবা ডোন্ট। এখানে স্টেটমেন্টটা অ্যাফার্মেটিভ, তার মানে কি আসবে, ডোন্ট আসবে। তো আমরা এখানে একটু দেখাই, এটা হয়ে যাবে ডোন্ট। তাহলে ডোন্ট কি প্রোনাউন, উই আছে, তাহলে কি হয়ে যাবে, উই। উত্তরটা হয়ে গেল ডোন্ট উই। তাহলে আমরা দেখলাম যে যদি V1 থাকে তাহলে সেখানে ডোন্ট হয়ে যায়, যদি অ্যাফার্মেটিভ হয়ে যায় স্টেটমেন্ট, আর যদি নেগেটিভ হয় তাহলে এখানে ডু হয়ে যেত। যদি এখানে থাকতো উই ডু নট প্লে, তাহলে হতো ডুই, এরকম। এখন এটাকে যদি আমরা খেয়াল করো যে এই উই বাদ দিয়ে যদি এখানে সাবজেক্টটা এরকম দেই হি, তাহলে কি হচ্ছে, হি প্লেজ হয়ে যেত। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, ভার্বের সাথে এস ইএস বা ইএস যোগ হয়, তাহলে হি প্লেজ, তাহলে কিন্তু আমাদের উত্তরটাও এখানে শিফট হয়ে যেত। সেটা কি হতো, ডু এর পরিবর্তে যেটা ডোন্ট ছিল ওটা হয়ে যেত কি ডাজন্ট। আর কি হতো এখানে, হি এর উই এর পরিবর্তে এখানে যেটা হয়ে যেত হি, এরকম আর কি। এখন আমরা যদি ধরে নিই যে উই অথবা হি, আমরা যেটাই ব্যবহার করি না কেন, উই অথবা হি যেটাই ব্যবহার করি, 3 নম্বর স্ট্রাকচারটা ছিল V2, অর্থাৎ আমরা এখানে যদি ব্যবহার করতাম প্লেড, তাহলে V2, তাহলে আমার যেটা উত্তর হয়ে যেত সেটা কি বলা হচ্ছে ডিড অথবা ডিডন্ট। ডিডন্ট হবে কারণ এখানে একটা অ্যাফার্মেটিভ স্টেটমেন্ট রয়েছে। ইফ দ্য given statement is affirmative, so you have to use negative auxiliary verb at the time of turning or using tag question. ট্যাগ কোশ্চেন ব্যবহার করার সময় আমাদের এটা
কি করতে হবে, ডাজের জায়গায় দেখো আগে ডু হবে, ডু হয়েছিল, ডাজ হয়েছিল, আর এখন ডু ডাজ কোনোটাই না হয়ে কি হয়ে গেল, ডিডন্ট। তার মানে উত্তরটা এভাবে। যদি নেগেটিভ থাকতো এগুলো তাহলে কিন্তু আমি একটু দেখাই দিই, তাহলে তোমাদের জন্য আরো সুবিধা হতো। যেমন আমি যদি এটা বলতাম উই অথবা শি ফ্লেজ, সরি নেগেটিভ যদি আমি দেখাই স্টেটমেন্টটা, ডাজ নট প্লে, তাহলে এই উত্তরটা কি হয়ে যাবে তখন, তখন যেহেতু এখানে ডাজ রয়েছে, খেয়াল করো অক্সিলারি ভার্ব রয়েছে, তাহলে অক্সিলারি ভার্ব থাকলে তখন অক্সিলারি ভার্ব, দেখো 4 নম্বর স্ট্রাকচারটা, অক্সিলারি ভার্ব প্লাস প্রিন্সিপাল ভার্ব যদি থাকে, অক্সিলারি ভার্ব প্লাস প্রিন্সিপাল ভার্ব যদি থাকে, এটা যেহেতু অক্সিলিয়ারি ভার্ব আর এটা প্রিন্সিপাল ভার্ব, সুতরাং এখানে অক্সিলিয়ারি ভার্বটাই চলে আসবে, কি আসবে, ডাজ, ডাজ। এখন এখানে যেহেতু স্টেটমেন্টটা অ্যাফার্মেটিভ রয়েছে, as the statement is negative, we have to use tag question on affirmative, তার মানে does she, আর যদি উই হতো তাহলে কি হতো, উই ডু নট, তখন এখানে যে হয়ে যেত উই, তাহলে আমি এখানে she না দিয়ে যদি এইভাবে বলি the girl or she, আমরা বলেছিলাম যে যদি সাবজেক্টটা নাউন থাকে তাহলে অবশ্যই এখানে প্রোনাউন হবে। ওকে বন্ধুরা, আমরা আজকে চলে আসি অ্যাফার্মেটিভ ইম্পারেটিভ সেন্টেন্সের উপরে। তার আগে আমরা ইম্পারেটিভ সেন্টেন্সটা কি সেটা একটু জেনে নিই, বা ইম্পারেটিভ সেন্টেন্স কাকে বলে। ইম্পারেটিভ সেন্টেন্স হচ্ছে তাই যা দ্বারা কোনো আদেশ, উপদেশ, অনুরোধ, নির্দেশ, নিষেধ, অনুমতি, প্রস্তাব বা শুভেচ্ছা জ্ঞাপন করা বোঝায় বা ইত্যাদি প্রকাশ করা বোঝায়, সেটাকেই বলা হয় ইম্পারেটিভ সেন্টেন্স। যেমন ধরে নিই আমরা যদি বলে হয় হ্যাভ আ কাপ অফ কফি, এক কাপ কফি খেয়ে নাও, অথবা যদি বলা হয় কাইন্ডলি ডু মি আ ফেভার, অনুগ্রহপূর্বক আমার অনুকূলে কাজটি করবেন বা আমার পক্ষে কাজটি করবেন, অথবা যদি তুমি এভাবে বলো বি কাইন্ড, বি পোলাইট, বি জেন্টল, বি মডেস্ট, হ্যাঁ, ভদ্র হও, নম্র হও, তাই না, এরকম যদি বলা হয় সৎ হও, তো এইরকম সেন্টেন্সগুলোকে আমরা বলছি যে এটা ইম্পারেটিভ সেন্টেন্স। প্লিজ হেল্প মি, প্লিজ গিভ মি আ পেন, গিভ মি আ ডিকশনারি, এরকম প্লিজ লেন্ড মি ইয়োর বুক, এরকম হতে পারে। তো আমরা সেই জন্য বলছি যে আদেশ, উপদেশ, অনুরোধ, নির্দেশ, অনুমতি, প্রস্তাব, এগুলো থাকলে পরে সেটা ইম্পারেটিভ সেন্টেন্স হয়ে যাবে। তখন আমরা ইম্পারেটিভ সেন্টেন্স ইংরেজিতে কিভাবে চিনব বা কি দেখে সেটা চিনব, মনে রাখতে হবে ইম্পারেটিভ সেন্টেন্স সাধারণত এই কয়টা জিনিস দ্বারা শুরু হয়। কি কি আমরা একটু দেখে নিই। ইম্পারেটিভ সেন্টেন্স স্টার্টস উইথ V1 অর্থাৎ ভার্বের বেস ফর্ম, অথবা কি ডু নট, নেভার, প্লিজ, কাইন্ডলি, অলওয়েজ, লেট। সাধারণত এই কয়টা দিয়েই, আবার শুধু বি দিয়েও শুরু হতে পারে। যেমন ধরো বি অনেস্ট, বি পোলাইট, বি জেন্টল, তাহলে বি দিয়ে শুরু হতে পারে, কারণ বিটা হচ্ছে বি ভার্বের বেস ফর্ম, এই জন্য আমরা বলছি এটা বি দ্বারাও শুরু হতে পারে। তাহলে এই শব্দগুলো যদি কোনো সেন্টেন্সের শুরুতে থাকে তাহলে আমরা ধরে নেব যে সেটা ইম্পারেটিভ সেন্টেন্স। এখন যদি বলি যে ইম্পারেটিভ সেন্টেন্স, এটা গেল 1 নাম্বার চেনার উপায়, মানে টু ফাইন্ড আউট অফ অ্যান ইম্পারেটিভ সেন্টেন্স, দিজ আর দ্য অপশনস। এখন আমি 2 নাম্বারটা যদি বলি তাহলে কি হয়, 2 নাম্বারে বলতে পারি যে যদি সেন্টেন্সটা সাবজেক্ট না থাকে, সাধারণত আমরা এখানে বলতে পারি যে অ্যাবসেন্স অফ সাবজেক্ট, অর্থাৎ এই সেন্টেন্সের সাবজেক্ট থাকে না। দেখো আমি বলেছি যে এই কয়টা দিয়ে সেন্টেন্স শুরু হবে, তার মানে
V1 এটা ভার্ব, ডু নট নেগেটিভ ফর্ম ভার্বের, এটা নেভার, এটা ভার্ব অফ টাইম, প্লিজ, কাইন্ডলি, অলওয়েজ, লেট বি, এখানে কোথাও সাবজেক্ট নেই, তার মানে সাবজেক্ট দ্বারা শুরু হবে না। দ্য ইম্পারেটিভ সেন্টেন্স স্টার্টস উইথ দিজ ওয়ার্ডস, নট মোর দ্যান দিজ, এগুলোর বাইরে কিন্তু কোনো শব্দ দিয়ে শুরু হয় না। আর কি হয়, অ্যাবসেন্স অফ সাবজেক্ট, যেখানে কোনো সাবজেক্ট থাকবে না। তাহলে এই মোটামুটি চেনার উপায় চলে গেল। এখন আমি যদি তোমাদেরকে বলি যে এই সেন্টেন্সে তাহলে ট্যাগ কোশ্চেন কী হবে, ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে ট্যাগ কোশ্চেন করার সহজ উপায়, একেবারে সহজ উপায়, দুইটা জিনিস খেয়াল রাখবে। সেই দুইটা জিনিস কি কি? একটা হচ্ছে, যদি এক নাম্বার, যদি লেটস থাকে অথবা লেট এরকম থাকে, অ্যাপস্ট্রফি দিয়ে থাকে, কোথাও কোথাও অ্যাপস্ট্রফি থাকে না, আবার কোথাও লেট আস থাকে, যদি এরকম থাকে, এইগুলো দিয়ে শুরু হয় সেন্টেন্সটা, তাহলে এই ক্ষেত্রে হবে শ্যাল উই। এবার এইটা বাদে আর যা আছে বাকি অন্য সকল ক্ষেত্রে, আমি লিখে দিলাম অন্য সকল ক্ষেত্রে, অন্য সকল ক্ষেত্রে ট্যাগ কোশ্চেনটা কি হবে, উইল ইউ। আবার তুমি অনটিও ব্যবহার করতে পারো, তবে এটা না দিলেও সমস্যা নেই, অনটিউ, এই যে অর লিখে দিলাম, অর অনটিউ, এই অনটিউটা হবে শুধু অ্যাফার্মেটিভের ক্ষেত্রে, অ্যাফার্মেটিভের ক্ষেত্রে। আর এটা অ্যাফার্মেটিভ অর নেগেটিভ দুইটার যে কোনোটার ক্ষেত্রে যদি উইল ইউ ব্যবহার করো, তাহলে সেটা সঠিক বলে গণ্য হবে। এবার আমি তোমাদের এই কয়টার ব্যবহার দেখাই, তাহলে ক্লিয়ার হয়ে যাবে যে আসলেই ইম্পারেটিভ সেন্টেন্সটার ট্যাগ কোশ্চেন করাটা কত সহজ। আমি তোমাদের দেখাই এক নাম্বার, ধরে নাও এরকম যদি থাকে, হ্যাভ আ কাপ অফ কফি, হ্যাভ আ কাপ অফ কফি। ধরো দুই নাম্বারে যদি আমি বলি বি কাইন্ড, বি কাইন্ড টু দ্য পোর, আমি পোর বলতে পারি, নিডি বলতে পারি, তাই না, এরকম আমরা বলতে পারি। আর কি দেব, যেমন ধরো যদি বলা হয় যে তোমাকে বলা হয় নেভার ডু ইট, এটা কখনো আর করো না, আবার এটা ডু দিয়ে গেল, আমি এখানে এই নেভারের জায়গায় যদি ডু নট দিতাম একই উত্তর হতো, তো এটা আমি দিলাম না। এবার যদি বলা হয় এরকম যে কাইন্ডলি, তুমি এখানে প্লিজও ব্যবহার করতে পারো, কাইন্ডলি ডু মি আ ফেভার। আবার যদি আমি এরকম না বলে বলতাম V1 দিয়ে, যেমন লেন্ড মি, লেন্ড মি ইয়োর ডিকশনারি, এটা হতে পারত। আর সর্বশেষ যদি আমি বলতাম এরকম, আরো একটা দুইটা আমি দিয়েও দেখাতে পারি, যেমন ধরো লেট আস, ওই বলছিলাম যেটা লেটস থাকতে পারে এর অ্যাপস্ট্রফি দিয়ে, অথবা যদি শুধু অ্যাপস্ট্রফি বাদেও থাকে, লেটস কি বলবো, লেটস গো আউট, লেটস গো আউট, চলো আমরা বাইরে যাই। আবার যদি লেটের পরে, আমি সিরিয়ালি তোমাদের এভাবে দেখাচ্ছি সিকোয়েন্সিয়ালি, যাতে তোমাদের সুবিধা হয়। এখানে যত লেট থাকলো, লেটের পরে মি থাকতে পারে, দ্য বয় থাকতে পারে, দ্য ম্যান থাকতে পারে, লেট দেম থাকতে পারে, এক কথায়, বা লেট হার থাকতে পারে, লেট হার গো। যদি এমন থাকে তাহলে আমরা এর উত্তরগুলো কিভাবে করব?
তো আমরা এবার দেখে নিই বন্ধুরা, হ্যাভ আ কাপ অফ কফি, এক পেয়ালা কফি খেয়ে নাও। তাহলে হ্যাভ এখানে প্রিন্সিপাল ভার্ব হিসেবে বসছে। এটা কি হিসেবে বসছে? প্রিন্সিপাল ভার্ব, এবং সেটা V1। দেখো ভার্বের বেস ফর্ম। তাহলে আমরা বলছিলাম যে যদি ভার্বের বেস ফর্ম দ্বারা শুরু হয়, বি দ্বারা শুরু হয়, নেভার, কাইন্ডলি, প্লিজ, এরপরে দেখো V1 আছে, তাহলে এগুলো কি হবে? উত্তরটা হয়ে যাবে উইল ইউ। এখন প্রশ্ন হচ্ছে যে এই স্টেটমেন্ট, এটুকুর নাম হচ্ছে স্টেটমেন্ট, কিন্তু অ্যাফার্মেটিভ স্টেটমেন্ট। তো এই অ্যাফার্মেটিভ স্টেটমেন্ট আমি তোমাদের ইতিপূর্বেই বলেছি যে অ্যাফার্মেটিভ স্টেটমেন্টের ক্ষেত্রে উত্তরটা নেগেটিভ হয়, কিন্তু ইম্পারেটিভের ক্ষেত্রে সবই তুমি অ্যাফার্মেটিভ উত্তর করবে, উইল ইউ। তবে তুমি যদি এখানে অন টিউ ব্যবহার করো তাতে কোনো সমস্যা হবে না। তবে অবশ্যই যদি এটা নেগেটিভ থাকতো, যেমন এখানে রয়েছে নেগেটিভ, আমি এটা যদি দেখাই নেগেটিভ রয়েছে, এটাকে তুমি অবশ্যই উইল ইউ করবে। এখানে কোনো অবস্থাতেই অন টিউ করা যাবে না, কারণ অন টিউ এটা নেগেটিভ ফর্ম, আর স্টেটমেন্টটা রয়েছে নেগেটিভে। তাহলে স্টেটমেন্ট নেগেটিভ থাকলে ট্যাগ কোশ্চেন কোনো অবস্থাতেই নেগেটিভ হবে না। ওকে বন্ধুরা, এবার আমরা দেখি বি কাইন্ড টু দ্য পোর, দরিদ্রদের প্রতি বা গরিবদের প্রতি কে দয়াশীল হও। তাহলে এখানে বি রয়েছে, সুতরাং এটাও উইল ইউ। এবারে কাইন্ডলি অর প্লিজ, সেন্টেন্স শুরু হয়েছে কাইন্ডলি অর প্লিজ দ্বারা, তার মানে এটাও উইল ইউ। তবে তোমরা অন টিউ ব্যবহার করতে পারবে, এক্ষেত্রে কোনো সমস্যা নেই। লেন্ড মি ইয়োর ডিকশনারি, তোমার অভিধানটা আমাকে ধার দাও, তাহলে এটাও ভার্ব দিয়ে শুরু হয়েছে, এটা V1, তার মানে এটাও উইল ইউ, উইল ইউ। তবে তোমরা অন টিউ ব্যবহার করতে পারবে, যেহেতু অ্যাফার্মেটিভ ফর্ম রয়েছে, হতে পারে। এবারে আমি যেটা বলেছিলাম যে লেট আস থাকলে এই তিনটার যেটাই থাক না কেন, সেক্ষেত্রে একেবারে চোখ কান নাক বন্ধ করে শ্যালই ব্যবহার করে দেবে, আর কোনো টেনশন নেই। কিন্তু যদি লেটের পরে আস বাদে অন্য যে কোনো নমিনাল অথবা প্রোনোমিনাল অবজেক্ট পাও, সেটা নমিনাল অবজেক্ট হতে পারে অথবা প্রোনোমিনাল অবজেক্ট হতে পারে, অর্থাৎ নাউন থেকে যে অবজেক্টটা হয় সেটা হবে নমিনাল, আর যেটা প্রোনাউন থেকে অবজেক্ট হয় যেমন হিম, হার, ইউর, ইউ, দেম, এগুলো হচ্ছে প্রোনোমিনাল। কিন্তু যদি বলা হয় দ্য বয়, দি গার্ল, দি ম্যান, এরকম করিম, রহিম, যে কোনো একটা নাম যদি থাকে তাহলে সেটা হবে নমিনাল অবজেক্ট। তো সেক্ষেত্রে আমরা কি ব্যবহার করব? উইল ইউ। তার মানে আমি তোমাদের যেটা বলতে চেয়েছি সেটা হচ্ছে এরকম, একমাত্র লেটস থাকলে শ্যালই, বাকি যত ধরনের ইম্পারেটিভ থাকবে সেক্ষেত্রে তুমি উইল ইউ ব্যবহার করতে পারবে। তবে যদি স্টেটমেন্টটা লেটস বাদে স্টেটমেন্টটা যদি অ্যাফার্মেটিভ হয়, তুমি সেক্ষেত্রে অন টিউ ব্যবহার করলেও অসুবিধা হবে না। এই হচ্ছে মূলত আমাদের ইম্পারেটিভ সেন্টেন্সের। তবে এর একটা ব্যতিক্রম, একটা সেন্টেন্স আমি তোমাদের দেখাই। এই সেন্টেন্সটা একটু ব্যতিক্রম। আমরা বলছি সব ক্ষেত্রে ইউ উজ্জ থাকে, সাবজেক্ট থাকে না। আমরা লিখেছি যে অ্যাবসেন্স অফ সাবজেক্ট, imperative sentence is a sentence which is used with absence without subject। তো আমরা একটু ব্যতিক্রম একটু দেখে নিই। সেটা হচ্ছে যেমন ধরো যদি একটা সেন্টেন্স তোমাকে দেওয়া হয় থ্যাংক ইউ, এখন এটাও তো ভার্ব দিয়ে শুরু হয়েছে, তোমাকে ধন্যবাদ, তার মানে ধন্যবাদ দিচ্ছি, তাই না? এটাও তো V1 দিয়ে শুরু হয়েছে, তা আমি কি এখানে উইল ইউ ব্যবহার করব অথবা অন টিউ ব্যবহার করব? মনে রাখবে এই সেন্টেন্সের ক্ষেত্রে যদি তুমি উইল ইউ বা অন টিউ ব্যবহার করো তাহলে অবশ্যই 0 পাবে। তাহলে উত্তরটা কি হবে? উত্তরটা হয়ে যাবে থ্যাংক ইউ থাকলে, এখানে দেখো থ্যাংক ইউ, তোমাকে ধন্যবাদ, তাহলে তোমাকে ধন্যবাদ দেবে কে? আমরা পার্সন সম্পর্কে পড়েছি, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। তো সেক্ষেত্রে আমরা জানি যে ফার্স্ট পার্সন হচ্ছে স্পিকার, সরাসরি যিনি বলেন, সেকেন্ড পার্সন লিসেনার, যারা উপস্থিত থাকে শোনে, আর থার্ড পার্সন হচ্ছে অ্যাবসেন্স পার্সন, যাদের সম্পর্কে অনুপস্থিত কাউকে বা কোনো কিছু সম্পর্কে আলোচনা করা হয়, সেটা থার্ড পার্সন। তো এখানে ইউ উপস্থিত রয়েছে, তার যে বলছে সে অবশ্যই এখানে সাবজেক্টটা উজ্জ থাকবে, যেটা সেটা হচ্ছে হয় আই অথবা উই, অর্থাৎ ফার্স্ট পার্সন।
ফার্স্ট পারসন অলওয়েজ আই অথবা উই, আর সেকেন্ড পারসন ইউ, থার্ড পারসন বাকি সব। তাহলে উত্তরটা কি হয়ে যাবে এখানে? ডোন্ট, আই অথবা উই, এটাই হবে সঠিক। তো ওকে ডিয়ার চিলড্রেন, এই ছিল আমাদের আজকের ইম্পারেটিভ সেন্টেন্সের উপরে যে ট্যাগ কোশ্চেনের ব্যবহার, সেটা আমরা দেখলাম যে হাউ উই ক্যান ইউজ আ ট্যাগ কোশ্চেন অন ইম্পারেটিভ সেন্টেন্স। একেবারে ইজি ওয়েতে আমি তোমাদের দেখিয়েছি, আশা করি কোনো সমস্যা হবে না। আমার পরবর্তী যে ক্লাসটি রয়েছে ট্যাগ কোশ্চেন পার্ট 3 এর উপরে, সেখানে অবশ্যই আমার সাথে থাকবে। আর যারা এখনও পর্যন্ত আমার এই MK ইংলিশ টিচিং চ্যানেলটি সাবস্ক্রাইব করনি, তারা সাবস্ক্রাইব করো। কোনো ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে সবার আগে পৌঁছে যাবে তোমার কাছে। টিল দেন, আল্লাহ হাফেজ।